যদি কেউ ভৌতবিজ্ঞানে ফুল নাম্বার পেতে চায় অর্থাৎ 100-তে 100, সুতরাং যে যতই নোট দিক না কেন আর যতই নোট পড়ুক না কেন, বাস্তব সত্যি কথা এটাই, টেক্সট বই না পড়লে কখনোই জ্ঞান বাড়ে না, আর টেক্সট বই না পড়লে কখনোই 100-তে 100 পাওয়া যায় না। সেই জন্য টেক্সট বইকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখার দরকার। আজ শুরু করছি মাধ্যমিক 2027 ছাত্রছাত্রীদের জন্য ভৌতবিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনার চ্যাপ্টার। এই পরিবেশের জন্য ভাবনার চ্যাপ্টার থেকে মোট 45টি কোশ্চেন দেওয়া হবে। এই 45টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো সবই টেক্সট বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে নেওয়া। আশা করা যাচ্ছে এই 45টা প্রশ্ন পড়লে আর কোনো প্রশ্ন পড়ার দরকার হবে না। এখানে শর্ট প্লাস লং উভয় প্রশ্নই তোলা আছে। মাধ্যমিকে ভালো নম্বর পেতে হলে অবশ্যই টেক্সট বইটাকে ভালোভাবেই পড়তে হবে, সেই জন্য সেই টেক্সট বই অনুযায়ী প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। এবং আরও একটা বিষয় কি, যে যাদের টেক্সট বই পড়তে খুবই সমস্যা হয় তাদের ক্ষেত্রে এখানে নোট আকারে লিখে দেওয়া আছে, এবং তোমরা কি করবে, এখান থেকে ভিডিওটাকে স্টপ করে এই উত্তরগুলো তোমরা খাতাতে লিখে নেবে পরপর। তাহলে দেখবে একটা সময় পরে তোমাদের পুরো নোট আকারে তৈরি হয়ে যাচ্ছে পুরো চ্যাপ্টারটাই। তো এক দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের, সেই প্রশ্নটা কি দেওয়া আছে, যে বায়ুমণ্ডল কাকে বলে। মাধ্যমিকে কখনোই এই বায়ুমণ্ডল কাকে বলে এই প্রশ্নটা আসবে না, যেহেতু টেক্সট বইতে দেওয়া আছে জানার প্রয়োজন, সেই জন্য প্রশ্নটা তোলা আছে যে বায়ুমণ্ডল কাকে বলে। বায়ুমণ্ডল কাকে বলে, ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার কিমি, কয়েক হাজার কিমি মানে কি, সেটা 1000 হতে পারে, 2000 হতে পারে, 2500 হতে পারে। সেই জন্য বলছে কি, ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, অদৃশ্য মানে কি আমরা চোখে দেখতে পাই না, সেই জন্য বলছে কি অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বলয় আকারে ঘিরে রেখে দিয়েছে। এটা যদি একটি পৃথিবীর আকৃতি হয় তাহলে পৃথিবীর এই পৃষ্ঠ থেকে যে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত, এখানে সংজ্ঞায় কি বলে দিচ্ছে, যে ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত। তাহলে ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, অদৃশ্য গ্যাসীয় আবরণ মানে কি, যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি না, পৃথিবীকে বলয় আকারে ঘিরে রেখে দিয়েছে, সেটাকেই বলা হয় কি বায়ুমণ্ডল। এর পরের প্রশ্নটা কি আছে, বায়ুমণ্ডলের উপাদানগুলির নাম লেখো। বায়ুমণ্ডলের উপাদান মানে কি, বায়ুমণ্ডল কি কি দিয়ে তৈরি হচ্ছে। বায়ুমণ্ডলের ভিতরে কি কি আছে আমরা কি কি জানি, অবশ্যই অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, জলীয় বাষ্প আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, মিথেন আছে, ওজোন আছে, সিএফসি আছে, আরো অনেকই। তাহলে এখান থেকে আমরা যে কটা মনে রাখতে পারবো মোটামুটি বলে দেবো, মানে বায়ুমণ্ডলে আমরা কি কি আছে যেটা জানি। তারপরে পরের প্রশ্ন কি আছে, উচ্চতা ও উষ্ণতা তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। তাহলে উচ্চতা এবং উষ্ণতা, ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যাবে, 1 কিমি 2 কিমি 3 কিমি 4 কিমি এইভাবে যত উপরে ওঠা যাবে তত কি হবে, উষ্ণতার পরিবর্তন হবে, হয় উষ্ণতা কমবে না হয়তো উষ্ণতা বাড়বে। তাই বলছে যে উচ্চতা এবং উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলকে 5 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ট্রোপোস্ফিয়ার, 2 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, 3 হচ্ছে মেসোস্ফিয়ার, 4 হচ্ছে থার্মোস্ফিয়ার, আর 5 নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার। এর পরের একটা প্রশ্ন আছে কি, পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণ করে কে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা, যে পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণ করে কে। পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণ করে বায়ুমণ্ডল। যদি বায়ুমণ্ডল না থাকে তাহলে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা কখনোই নিয়ন্ত্রিত হবে না, কারণ বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কি করে, পৃথিবীর উষ্ণতাটাকে ধরে রাখে, সেই জন্য পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণ করে কে, বায়ুমণ্ডল। 2 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো টিকালেখো ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার টিকালেখো মাধ্যমিকে কখনোই আসবে না, কিন্তু যদি ট্রোপোস্ফিয়ার সম্পর্কে আমাদের জানা থাকে তাহলে ট্রোপোস্ফিয়ার থেকে যত কোশ্চেন আসবে সমস্ত কোশ্চেন উত্তর আমরা করে দিতে পারবো। তাহলে ট্রোপোস্ফিয়ার সম্পর্কে আমরা কি জানি, ট্রোপোস্ফিয়ারটা একদম ভূপৃষ্ঠের সব থেকে নিম্নের স্তর এবং যে স্তরটাতে আমরা বসবাস করি। তাহলে একদম ভূপৃষ্ঠের সঙ্গে যে স্তরটা আছে সেটাই হলো ট্রোপোস্ফিয়ার। এটি কি ভূপৃষ্ঠের সাপেক্ষে 12 কিমি অথবা 16 কিমি, কোনো কোনো বইতে 12 কিমি আছে, কোনো কোনো বইতে 16 কিমি, 12 থেকে 16 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়, এবং এখানে সমগ্র বায়ুমণ্ডলের প্রায় 75% বাতাস উপস্থিত থাকে, এবং উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই স্তরের উষ্ণতা এবং চাপ উভয়ই কমে যায়। তারপরে কি হয়, জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি এই স্তরেই অবস্থান করে। এছাড়া কি করে, এই স্তর জলচক্র নিয়ন্ত্রণ করে, এবং এখানকার বাতাসে ধূলিকণা জলকণা থাকে, সেই জন্য ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে থাকে। সেই জন্য এই স্তরের আরো একটা নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে ট্রোপোস্ফিয়ার থেকে যত কোশ্চেন আসুক না কেন, বইয়ের ভিতর থেকে যত কঠিনভাবে বা ঘুরিয়ে যত কোশ্চেন দিক না কেন আমরা করে দিতে পারবো, সেই জন্য এই প্রশ্নটা দেওয়া আছে। এবারে দেখো ট্রোপোস্ফিয়ার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টিং এখানে করে দেওয়া আছে। প্রথমে কি বলে দেওয়া আছে, ভূপৃষ্ঠের সাপেক্ষে প্রায় 12 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়, যেটা আমি বললাম এক্ষুনি। তারপরে কি ট্রোপোস্ফিয়ার কি করে, ট্রোপোস্ফিয়ারের জলবায়ুর প্রতিনিয়ত পরিবর্তন হয়, জলবায়ুটা অটোমেটিক্যালি সবসময় পরিবর্তন হতেই থাকে।
তারপরে কি বলছে, ট্রোপোস্ফিয়ার ভূপৃষ্ঠের উষ্ণতা এবং জলচক্র নিয়ন্ত্রণ করে। কেন উষ্ণতা নিয়ন্ত্রণ করে ট্রোপোস্ফিয়ার? কারণ ট্রোপোস্ফিয়ারে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, মিথেন ইত্যাদি বিভিন্ন গ্যাসগুলো আছে, মানে বায়ুমণ্ডলের যে উপাদান, সেই উপাদানগুলো ট্রোপোস্ফিয়ারে তো সবকটাই থাকবে। সেই জন্য তারা কি করে, ভূপৃষ্ঠের উষ্ণতাটাকে নিয়ন্ত্রণ করে। তারপরে কি বলছে, উচ্চতা বৃদ্ধিতে এই স্তরের উষ্ণতা ও চাপ উভয়ই কমে যায়। যত উপরের দিকে ওঠা যাবে ট্রোপোস্ফিয়ারের, তত কি হবে, উষ্ণতা এবং চাপ উভয়ই কমে যাবে। এবং প্রতি 1 কিমি, যদি আমি 1 কিমি উপরে উঠে যাই, তাহলে উষ্ণতা কমে যাবে কত, 6.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই মোটামুটি হয়ে গেল ট্রোপোস্ফিয়ার সম্পর্কে বৈশিষ্ট্য। তারপর বলছে কি, কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবং কেন? তার আগে একটা প্রশ্ন আছে, মেরু অঞ্চলের ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত? তাহলে মেরু অঞ্চলের ট্রোপোস্ফিয়ারের উচ্চতাটা সামান্য কম হবে, এবং সেটা কত হবে, প্রায় 9 কিমি পর্যন্ত বিস্তৃত হবে। এর পরের প্রশ্ন কি আছে, কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবং কেন? কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়? ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা মাধ্যমিকে অল্টারনেট ইয়ার সবসময় চলে আসবে। এই যে ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন? কারণ ট্রোপোস্ফিয়ারের বাতাসে ধূলিকণা, জলকণা, মেঘ ইত্যাদি থাকায় ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে থাকে। সেই জন্য ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। কারণ কি, ট্রোপোস্ফিয়ারের বাতাসে ধূলিকণা আছে, জলকণা আছে, আর এই ধূলিকণা জলকণা যখনই থাকবে তখন মেঘ থাকবে, আর মেঘ যখন থাকবে তখন ঝড়, বৃষ্টি, বজ্রপাত এমনিই হবে। সেই জন্য ট্রোপোস্ফিয়ারকে বলা হচ্ছে কি, ক্ষুব্ধমণ্ডল। এই ট্রোপোস্ফিয়ার ছাড়া অন্য কোনো স্তরে মেঘ সৃষ্টি হয় না, সেই জন্য সেখানে ঝড় বৃষ্টি হয় না। সেই জন্য সেই স্তরগুলোকে ক্ষুব্ধমণ্ডল বলাও যাবে না। এর পরের প্রশ্ন কি আছে, ট্রোপোস্ফিয়ারের প্রধান উপাদানগুলি কি কি? তাহলে ট্রোপোস্ফিয়ারের প্রধান উপাদান মানে কি, যেগুলো জীবন ধারণের জন্য প্রয়োজন। তাহলে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদান কি কি আছে? অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে এবং কার্বন ডাই অক্সাইড আছে। 3 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো, বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র নিয়ন্ত্রণ করে? যদি কেউ ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্য ভালোভাবে পড়ে, তাহলে এই সমস্ত যেরকম কোশ্চেন আসবে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর না পড়ে বলে দেওয়া যাবে যে বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্য পড়েছিলাম যে ট্রোপোস্ফিয়ার কি করে, বায়ুমণ্ডলের জলচক্রটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে ট্রোপোস্ফিয়ার কি করছে, জলচক্র নিয়ন্ত্রণ করে। এরপরে কি আছে, কোন স্তরে বায়ুর ঘনত্ব ও চাপ সর্বাধিক হয়? তাহলে ট্রোপোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব এবং চাপ সর্বাধিক হয়। পরের প্রশ্ন আছে, প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে ট্রোপোস্ফিয়ারের উষ্ণতার কিরূপ পরিবর্তন হয়? তাহলে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা কি হয়, 6.5 ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পায়। সেই জন্য লেখা আছে, প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা কমে 6.5 ডিগ্রি সেলসিয়াস। এর পরের প্রশ্নটা কি আছে, যে কোন স্তরকে ক্রম হ্রাসমান স্তর বলা হয়? ক্রম হ্রাসমান স্তর মানে কি, যে স্তরে চাপ বা উষ্ণতা উভয়ই কমে যাবে, সেই স্তরটাকে বলা হবে ক্রম হ্রাসমান স্তর। সেই স্তরটা কি আছে, ট্রোপোস্ফিয়ার, যেখানে চাপ এবং উষ্ণতা উভয়ই হ্রাস পায়। তাই লেখা আছে যে ট্রোপোস্ফিয়ারকে ক্রম হ্রাসমান স্তর বলা হয়। ট্রোপোপজ অংশে বায়ুর উষ্ণতা কত? ট্রোপোপজ অংশটা কি, যেখানে ট্রোপোস্ফিয়ার শেষ হচ্ছে এবং স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, এই দুটি স্তরের মিলন স্থলকে বলা হয় ট্রোপোপজ। তাহলে যেখানে ট্রোপোস্ফিয়ারটা শেষ হচ্ছে এবং স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, সেই যে মিলন স্তর, সেই মিলন স্তরটাকে বলা হচ্ছে ট্রোপোপজ। সেই ট্রোপোপজ অংশে উষ্ণতা কত হয়, -56 ডিগ্রি সেলসিয়াস। 5 দাগের যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো টিকালেকো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার টিকালেকো মাধ্যমিকে কখনোই আসবে না, কিন্তু যদি স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে আমাদের জানা থাকে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে যত কোশ্চেন আসবে সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়া যাবে। এবং ভালো নম্বর পেতে হলে অবশ্যই টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। সেই জন্য টেক্সট বই খুঁটিয়ে যে প্রশ্নগুলো পাওয়া গিয়েছে সেইগুলো এখানে আলোচনা করা হচ্ছে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের টিকাটা কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে কি জানি, এই স্ট্র্যাটোস্ফিয়ারটা ট্রোপোস্ফিয়ারের পরবর্তী স্তর। তাহলে ট্রোপোস্ফিয়ার শেষ হচ্ছে কতই, 12 কিমি অথবা 16 কিমিতে। তাহলে 12 কিমি অথবা 16 কিমি থেকেই আবার শুরু হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এবং এটা বিস্তৃত হচ্ছে কত, 45 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়। সেই জন্য প্রথমটা লেখা আছে কি, 12 কিমি থেকে 45 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়। স্ট্র্যাটোস্ফিয়ারে ধূলিকণা, জলকণা, মেঘ ইত্যাদি না থাকার কারণে ঝড়, বৃষ্টি, বজ্রপাত কিছুই ঘটে না। সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কি, শান্তমণ্ডল। তাই এখানে লেখা আছে কি, ঝড়, বৃষ্টি, বজ্রপাত না হওয়ার কারণে শান্তমণ্ডল বলা হয়। 3 নম্বর পয়েন্টে কি হবে, যে যেটা শান্ত মণ্ডল হবে সেখান থেকেই সবসময় জেট প্লেনগুলো চলাচল করবে। তাই লেখা আছে কি, জেট প্লেনগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়েই চলাচল করে। 4 নম্বর দিয়ে যেটা দেওয়া আছে সেটা কি, উচ্চতা বৃদ্ধিতে। উচ্চতা বৃদ্ধিতে এই স্তরের উষ্ণতা বাড়ে কিন্তু চাপ কি হয়, কমে। আমরা ট্রোপোস্ফিয়ারে দেখেছিলাম যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যাচ্ছিল, আবার চাপও কমে যাচ্ছিল। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতাটা বেড়ে যাচ্ছে কিন্তু চাপটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তারপরে কি আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে ভূপৃষ্ঠের সাপেক্ষে 16 থেকে 30 কিমি উচ্চতার মধ্যে একটা স্তর পাওয়া যায় ওজোন গ্যাসের,
যেখানে সমগ্র পৃথিবীর প্রায় 90% ওজন অবস্থান করে এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। তাই স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম হচ্ছে ওজোন স্তর। তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষে 16 থেকে 30 কিমি উচ্চতার মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের একটি স্তর আছে, তাই স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কি? ওজোন স্তর। এরপরে কি আছে, যেখানে স্ট্র্যাটোস্ফিয়ারটা শেষ হচ্ছে এবং পরবর্তী স্তর কি? মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারটা শুরু হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ এবং মেসোস্ফিয়ারের শুরু, সেই স্থানটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। এখানে বায়ুর উষ্ণতা কত হয়? 10 ডিগ্রি সেলসিয়াস। এর পরের প্রশ্নটা কি আছে, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিকের। একটা প্রশ্নের আগেও বলে দিয়েছি যে ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন, আর এখানে আরেকটা প্রশ্ন আছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। কেন বলা হয়? কারণ স্ট্র্যাটোস্ফিয়ারের বাতাসে ধূলিকণা, জলকণা, মেঘ ইত্যাদি না থাকার কারণে ঝড়, বৃষ্টি, বজ্রপাত কিছুই ঘটে না। সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়? শান্তমণ্ডল বলা হয়, একদম শান্ত। এর পরের প্রশ্নটা কি দেওয়া আছে, স্ট্র্যাটোপজ অংশে বায়ুর উষ্ণতা কত? স্ট্র্যাটোপজ অংশে বায়ুর উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস। 6 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো জেট প্লেনগুলি কোন স্তরের মধ্য দিয়ে চলাচল করে? জেট প্লেনগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে। কারণ কি? স্ট্র্যাটোস্ফিয়ারের বাতাসে ধূলিকণা, জলকণা, মেঘ ইত্যাদি থাকে না, যার কারণে ঝড়, বৃষ্টি, বজ্রপাত কিছুই ঘটে না। সেই জন্য জেট প্লেনগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়েই চলাচল করে। পরের প্রশ্ন 7 দাগ, কোন স্তরের অপর নাম ওজোন স্তর এবং কেন? স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম হচ্ছে ওজোন স্তর। কারণ কি? স্ট্র্যাটোস্ফিয়ারে ভূপৃষ্ঠের সাপেক্ষে 16 থেকে 30 কিমি উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের একটি স্তর পাওয়া যায়। স্ট্র্যাটোস্ফিয়ারটা বিস্তৃত কত থেকে? স্ট্র্যাটোস্ফিয়ারটা বিস্তৃত হচ্ছে 0 থেকে 12 কিমি পর্যন্ত আছে ট্রোপোস্ফিয়ার। 12-র পরে 45 কিমি, 12 থেকে 45 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এবারে কি বলছে, যে 16 কিমি থেকে 30 কিমি এই রেঞ্জের মধ্যে ওজোন গ্যাসের একটি স্তর আছে, যেটা যেটা স্ট্র্যাটোস্ফিয়ারেই অবস্থিত। সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম হচ্ছে ওজোন স্তর। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তরের নাম কি? বায়ুমণ্ডলের যতগুলি স্তর আছে তার মধ্যে সব থেকে শীতলতম স্তরের নাম কি? সব থেকে শীতলতম স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন কি আছে, যে মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলে? মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় মেসোপজ। মেসোপজ জিনিসটা কি? মেসোপজ মানে হচ্ছে যেখানে মেসোস্ফিয়ার শেষ হচ্ছে এবং থার্মোস্ফিয়ার শুরু হচ্ছে, সেই মিলন স্থলটাকে বলা হয় মেসোপজ। মেসোপজ অংশে বায়ুর উষ্ণতা কত? মেসোপজ অংশে বায়ুর উষ্ণতা হচ্ছে -100 ডিগ্রি সেলসিয়াস। 9 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো টিকালেখো থার্মোস্ফিয়ার। আবার বলে দিচ্ছি, এই থার্মোস্ফিয়ার টিকালেখো মাধ্যমিক পরীক্ষায় আসবে না। কিন্তু এখান থেকে কেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যদি আমি থার্মোস্ফিয়ার সম্পর্কে জানতে পারি তাহলে থার্মোস্ফিয়ার থেকে যত শর্ট কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা লিখতে পারবো। তাহলে থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি হবে? এই থার্মোস্ফিয়ারটা কোন স্তরের পরে অবস্থিত? থার্মোস্ফিয়ারটা অবস্থিত হচ্ছে মেসোস্ফিয়ারের পরে। তাহলে মেসোস্ফিয়ার কত পর্যন্ত বিস্তৃত ছিল? 85 পর্যন্ত। থার্মোস্ফিয়ারটা অবশ্যই 85 থেকে তার বেশি হবে। সেই জন্য থার্মোস্ফিয়ারটা 85 থেকে 500 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়। এবং কসমিক রশ্মি ও অন্যান্য মহাজাগতিক রশ্মির ভিতরে কি কি আছে? অন্যান্য মহাজাগতিক রশ্মির ভিতরে আছে অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি। এই সমস্ত রশ্মির কারণে কি হচ্ছে, এই স্তরের উষ্ণতা বেড়ে যাচ্ছে, বেড়ে যেয়ে প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। সেই জন্য এখানে লেখা আছে কি, উষ্ণতা বৃদ্ধি পেয়ে কত হয়? 1200 ডিগ্রি সেলসিয়াস হয়। এবং এই স্তরে বাতাস নেই বলে আকাশকে কালো দেখায়। সেটা লেখা আছে, বাতাস নেই বলে আকাশকে কালো দেখায়। এই স্তরের অপর নাম কি? আয়ন স্তর। এরপরে কি বলছে, এই স্তর বেতার তরঙ্গ প্রতিফলন করে। বেতার তরঙ্গ প্রতিফলন করে বলেই আমরা কিন্তু রেডিও শুনতে পাই। এরপরে আছে কি, এই স্তরে মেরুজ্যোতি দেখা যায় এবং মহাকাশ স্টেশন এই স্তরে অবস্থান করে। এই যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে প্রত্যেকটাই মাধ্যমিকের শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য থার্মোস্ফিয়ার টিকালেখও দেওয়া আছে। এর পরের যে প্রশ্নটা আছে সেটা হলো থার্মোস্ফিয়ারের উষ্ণতা কত? তাহলে থার্মোস্ফিয়ারের উষ্ণতা এই বৈশিষ্ট্যের ভিতরেই দেওয়া আছে, 1200 ডিগ্রি সেলসিয়াস। এটাও লেখা আছে থার্মোস্ফিয়ারের উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। এই 1200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা এত বৃদ্ধি পাচ্ছে কেন? এই যে কসমিক রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি ইত্যাদি, অতিবেগুনি রশ্মি, এই সমস্ত রশ্মির কারণে তাপমাত্রা বেড়ে 1200 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে। কোন স্তর থেকে আকাশকে কালো দেখায় এবং কেন? এই বৈশিষ্ট্যের ভিতরেই দেওয়া আছে যে বাতাস নেই তাই আকাশকে কালো দেখায়। তাহলে কোন স্তর থেকে আকাশকে কালো দেখতে পাচ্ছি আমরা? থার্মোস্ফিয়ার থেকে আকাশকে কালো দেখায়। কেন? কারণ থার্মোস্ফিয়ারের বাতাস না থাকার কারণে আকাশ কালো দেখায়। এর পরবর্তী যে প্রশ্নটা আছে 10 দাগ দিয়ে, কোন স্তরের অপর নাম আয়নোস্ফিয়ার এবং কেন? এই বৈশিষ্ট্যের ভিতরে
উত্তর ছিল। তাহলে কোন স্তরের অপর নাম আয়নোস্ফিয়ার? থার্মোস্ফিয়ারের অপর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। কেন আয়নোস্ফিয়ার? থার্মোস্ফিয়ারের একটি অংশে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, সেই জন্য এই স্তরের অপর নাম আয়নোস্ফিয়ার। 11 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়। এই রকম ধরনের শর্ট কোশ্চেনগুলো কিন্তু মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়। তাহলে থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। তাহলে আমি যদি থার্মোস্ফিয়ারটা ভালো করে পড়ি তাহলে এরকম ধরনের শর্ট কোশ্চেন যাই আসুক না কেন পরীক্ষায় করে দেওয়া যাবে। তাই প্রত্যেককে বলছি এই জায়গাটা খুবই গুরুত্ব দিয়ে দেখার দরকার, যে আমি ট্রপোস্ফিয়ার যখন পড়বো তখন ট্রপোস্ফিয়ার সম্পর্কে পুরো ধারণা তৈরি করে নেবো, স্ট্র্যাটোস্ফিয়ার যখন পড়বো তখন স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে পুরো ধারণা তৈরি করবো। ঠিক একই রকম ভাবে যখন আমরা থার্মোস্ফিয়ার পড়বো তখন থার্মোস্ফিয়ারে যত শর্ট কোশ্চেন আছে সেইগুলো যেন বৈশিষ্ট্য থেকে আবার উঠে আসে, সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে আর পরীক্ষায় কোনো প্রশ্ন বাদ যাওয়ার সম্ভাবনা থাকবে না। কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলন করে? থার্মোস্ফিয়ার রেডিও তরঙ্গ প্রতিফলন করে। কোন স্তরে মহাকাশ স্টেশন অবস্থান করে? তাহলে মহাকাশ স্টেশন অবস্থান করে থার্মোস্ফিয়ারে। 14 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো টিকা লেখো এক্সোস্ফিয়ার। তাহলে এখানে এক্সোস্ফিয়ার প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে আসবে না, কিন্তু এক্সোস্ফিয়ার সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে সেখান থেকে যে শর্ট কোশ্চেন আসবে সেগুলো আমরা লিখতে পারবো। তাহলে এক্সোস্ফিয়ারের টিকা কি হবে? এই এক্সোস্ফিয়ারটা ভূপৃষ্ঠের সাপেক্ষে 500 কিমি থেকে অধিক উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়। তাহলে 500 কিমি থেকে যত উপরে যাওয়া যাবে সেগুলো সবই কি হবে? এক্সোস্ফিয়ার। তাই প্রথম বৈশিষ্ট্য লেখা আছে কি, যে ভূপৃষ্ঠের সাপেক্ষে 500 কিমি অপেক্ষা বেশি উচ্চতার অঞ্চল। 2 নম্বর দিয়ে কি আছে? উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি। তাহলে এক্সোস্ফিয়ারের তাপমাত্রা কত হবে? 1200 অপেক্ষা বেশি। এরপরে কি আছে? এই স্তরে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস থাকে, তাহলে এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসকে লক্ষ্য করা যায়। 4 নম্বর কি আছে? এই স্তরে কৃত্রিম উপগ্রহ অবস্থান করে। তাহলে এই চারটেই মোটামুটি এক্সোস্ফিয়ারের বৈশিষ্ট্য, এবং এই চারটে থেকেই শর্ট কোশ্চেন বেশি আসে। এরপরে কি আছে? যে কৃত্রিম উপগ্রহ কোন স্তরে অবস্থান করে, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে কৃত্রিম উপগ্রহ কোন স্তরে অবস্থান করে? একটু আগে বললাম এক্সোস্ফিয়ারে অবস্থান করে, তাই উত্তর দেওয়া আছে কি কৃত্রিম উপগ্রহ এক্সোস্ফিয়ারে অবস্থান করে। এর পরের প্রশ্ন কি আছে? এক্সোস্ফিয়ারের উষ্ণতা কত হবে? তাহলে এক্সোস্ফিয়ারের উষ্ণতাটা কত হবে? 1200 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি। এটা বৈশিষ্ট্য অলরেডি দেওয়া ছিল। 15 দাগ দিয়ে যে প্রশ্নটা আছে, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ওজোন স্তরের ঘনত্বটাকে আমরা পরিমাপ করবো কোন এককের সাহায্যে? ডবসন এককের সাহায্যে, মনে রাখবে। আরেকটা কি আছে, এর সঙ্গে একটা প্রশ্ন আছে, ল্যাপস রেট কাকে বলে? ল্যাপস রেট মানে কি? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যতটা উপরে ওঠা যাবে, এই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি উষ্ণতার পরিবর্তন হয়, এই উষ্ণতার পরিবর্তনকে বলা হয় ল্যাপস রেট। তাহলে এটা সাজিয়ে লিখলে কিরকম হবে? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার পরিবর্তনের হারকে বলা হয় ল্যাপস রেট। এই উষ্ণতার পরিবর্তন মানে কি? উষ্ণতা হয় বাড়তেও পারে, আবার না হয়তো কমতেও পারে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের হারকে বলা হচ্ছে ল্যাপস রেট।